জীবনে ঘুরে দাঁড়ানোর নামই কিন্তু জীবনে ইমপ্রুভমেন্ট হওয়া, নিজেকে চ্যালেঞ্জ করা নিজের সঙ্গে, এবং সেই কাজটা যখন করতে পারবে তখন জীবনে তুমি অনেক উপরে উঠতে পারবে। অতীতের হতাশা, ধাক্কা, এগুলো তোমার অভিজ্ঞতা, এগুলো তোমার জোর, এবং এই জোরগুলোকে সঙ্গে নিয়ে যখন নতুন টেকনোলজিকে নিজের সঙ্গে যুক্ত করে নেবে তখনই তোমাকে ঠেকানোর ক্ষমতা সারা বিশ্বের কারুর থাকবে না। আর এক্স্যাক্ট সেই কথা নিয়েই আজকের এই ভিডিওটা রয়েছে। আজকে ভিডিওর মধ্যে বেশ কিছু কোম্পানির কথা, খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এমন কিছু হাই গ্রোথ কোম্পানিজ রয়ে গেছে যে কোম্পানিগুলো প্রেজেন্টলি কিন্তু ফ্ল্যাট মুভ করছে, কিন্তু কোম্পানিগুলোর যে পোটেনশিয়াল ক্যাপাবিলিটি সেগুলো কিন্তু অসম্ভব ভালো রয়েছে। অর্থাৎ সেই কোম্পানিগুলোতে যদি এমন হয় যে একটা ইনভেস্ট করা যায়, একটা লং টার্মে কিন্তু আমাদেরকে একটা ভালো রিটার্ন দিতে পারে। তার পিছনে কি রয়েছে, এরকম 5খানা কোম্পানিকে নিয়ে আমি কিন্তু আজকে কথা বলবো। 5টা কোম্পানির মধ্যে তাদের খুব ভালো মাত্রায় হাই গ্রোথ রয়েছে এবং বেশ কিছু পজিটিভ নিউজ রয়েছে, যেগুলো কিনা আলটিমেটলি আমাদেরকে কিন্তু একটা বড় জায়গা ভবিষ্যতে তৈরি করতে, ভালো রিটার্ন দেওয়ার একটা পরিস্থিতি সৃষ্টি করে দিতে পারে। তো সেটা কোন কোন কোম্পানি রয়েছে, কেন সেগুলোকে আমি মনে করছি যে পোটেনশিয়াল গ্রোথ খুব ভালো রয়েছে, ভ্যালুয়েশন ঠিকঠাক কোন জায়গায় রয়েছে, কিন্তু ভ্যালুয়েশন ছাড়া আরও অন্যান্য প্যারামিটার কী রয়েছে, কেন কোম্পানিগুলোকে আমি মনে করছি এই মুহূর্তে যে কোম্পানির প্রেজেন্ট সিনারিও ভালো না হলেও ভবিষ্যতে যাওয়ার ব্যাপার থাকলেও আবার কিছু রিস্কও তার মধ্যে যুক্ত রয়েছে। তো সেগুলো বলার আগে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। দুরন্ত কোম্পানিগুলোর নাম একটা করে বলে চলেছি, কোম্পানিগুলো কী রিজন সেগুলো বলছি, কিন্তু সেটা বলার আগে দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই ইয়োর সেল রেকমেন্ডেশন বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইউর সেলফ অর ইউর অ্যাডভাইজার, পাস্ট রেট কারেন্ট গ্যারান্টি ফিউচার পারফরমেন্স। প্রথম যে কোম্পানিটার মধ্যে যাবো সেটা হচ্ছে ক্রম্পটন গ্রেপস। ক্রম্পটন গ্রেপস কনজিউমার লিমিটেড কোম্পানিটা কিন্তু একটা ভালো ডিউরেবল, কনজিউমার ডিউরেবলের একটা কোম্পানি, যে কোম্পানি ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক পার্টস বিভিন্ন রকম তৈরি করে। এবং এই ক্রম্পটন কোম্পানিটা প্রেজেন্ট যে কারণের জন্য একদম সামনে চলে, সেটা হচ্ছে একটা বড় মাপের টার্গেট করেছে, 15,000 কোটি টাকার রেভিনিউ আনার কথা রয়েছে, এবং একটা লং টার্মে এদের একটা পজিটিভিটি রয়েছে। এই কোম্পানির ক্ষেত্রে এরা সোলার এবং আরেকটা হচ্ছে ওয়্যারস, এই দুটো ক্ষেত্রেই কিন্তু মুভ করছে। এটা কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট হতে পারে। কেন হতে পারে, ক্রম্পটন গ্রেপস অলরেডি একটা বড় রিজার্ভস নিয়ে বসে আছে। রিজার্ভস থাকা কোম্পানিগুলোর কথা অর্থ হচ্ছে, দেখুন আপনার কাছে যদি টাকা থাকে, আপনার কাছে বড় পরিমাণ টাকা থাকে, আপনি যে কোনো ইনভেস্টমেন্ট আপনি করতে গেলে আপনার কষ্ট হবে না। একটা নতুন একটা ছেলে এলো যার কাছে হাতে টাকা নেই, তার স্বপ্ন রয়েছে বিরাট, আরেকজনের পকেটে টাকা রয়েছে, স্বপ্ন বেশি থাক কিংবা কম থাক, দেখবেন সাকসেসফুল কিন্তু দেখা যাবে দ্বিতীয়জন হচ্ছে অন্তত অ্যাটলাস্ট সবসময় দেখা যায়। তো এনিওয়ে এই মুহূর্তে ক্রম্পটন গ্রেপসের 15,000 কোটি টাকার যে রেভিনিউ গ্রোথ রেখেছে, তার পেছনে কারণ রয়েছে সোলার এবং ওয়্যারস, এই দুটো ক্ষেত্রে এদের একটা ফিউচার একটা প্রসপেক্ট রয়েছে, এবং এরা ডেপ্ট ফ্রি কোম্পানি, অর্থাৎ কোম্পানিগুলো ভবিষ্যতে ভালো করবে এবং ঋণ না থাকার কারণে এগোনোর সম্ভাবনা রয়েছে। ম্যানেজমেন্ট থেকে খুব বুলিশ কতগুলো পয়েন্ট নিয়ে কথা বলেছে। ওনারা বলেছে যে আমরা এই মুহূর্তে মনে করছি যে গ্রোথ এবং বিজনেস এক্সপ্যানশন দুটো আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এই গ্রোথটা আনার জন্য আমাদের কিন্তু বিজনেসটাকে আমাদেরকে কিন্তু বাড়াতে হবে, সেই কারণে এই জন্য বললাম হাই গ্রোথের জায়গা তৈরি। সেকেন্ড একটা গুরুত্বপূর্ণ কোম্পানির ক্ষেত্রে, কোম্পানির নাম হচ্ছে কি, কোম্পানির নাম হচ্ছে রেলটেল কর্পোরেশন। রেলটেল কর্পোরেশনের আগে বহুবার কাজ করে বহু জায়গায় প্রচুর অর্ডার পেয়ে গেছে। রিসেন্ট ক্লাউড কম্পিউটিং অর্ডার এসছে। তার আগে কোম্পানিটার বিজনেসটা 2 মিনিট যদি বলে দেওয়া যায়, কোম্পানি বেসিক্যালি রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারের উপর কাজ করা কোম্পানি। কোম্পানির কাজের মধ্যে পড়ছে ভিপিএন ক্রিয়েট করা, কোম্পানির কাজ হচ্ছে ইন্টারাকশন, যেরকম ওয়াইফাইতে যখন স্টেশনে গিয়ে বসে থাকো দেখবে ওয়াইফাই কানেকশনের ব্যবস্থা করেছে ইন্ডিয়ান রেলওয়ে, টোটালটা কিন্তু রেলটেল দেখছে। কিন্তু এইটুকুটাই সীমাবদ্ধ নয়, প্রচুর বড় বড় কাজ, যেরকম ডেটা সেন্টারের ব্যাপারে রেলটেল কিন্তু কাজ করছে। রেলটেল কিন্তু শুধুমাত্র গভর্নমেন্ট ইন্ডিয়ান রেলকে সাপোর্ট দিচ্ছে না, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, তারপরে প্রাইভেট বেশ কিছু কোম্পানিতে কিন্তু সাপোর্ট করছে। এটা কিন্তু একটা বড় ব্যাপার। প্রেজেন্ট যে নিউজটা এলো সেটা হচ্ছে 166.8 কোটি টাকার একটা বড় মাপের কন্ট্রাক্ট রয়েছে, যেটা আগামী দিন অর্থাৎ 2027 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে সাপ্লাই করতে হবে। এই কন্ট্রাক্টটা ক্লাউড কম্পিউটিংয়ে হয়েছে। ক্লাউড কম্পিউটিং মানে বলতে চাইছি এটা যে ধরনের সফটওয়্যার, টোটাল সফটওয়্যার সিস্টেমটা, যেটা কিনা মানে যাকে বলা হয় ভাড়ায় দেওয়া, অর্থাৎ গোটা সিস্টেমটায় বহু কোটি টাকা দিয়ে ইনস্টলেশন হয়েছে, ডেটা সেন্টারে লিঙ্ক করা আছে। কোনো কোম্পানি সেই কাজটা সার্ভিসটা নিতে চাইছে, এবং মনে করো তোমার একটা ছোট্ট কোনো স্টেশনারি দোকান আছে, এবং স্টেশনারি দোকানে তুমি দুভাবে কিন্তু দোকানটা খুলতে পারো। একটা হচ্ছে তোমার নিজের
পুরো কিনে নিয়ে, অথবা কোনো ক্ষেত্রে তুমি একটা ভাড়া নিলে চালাতে পারলে। এবারে এক্ষেত্রে ব্যাপার আছে, যেরকম মনে করো নাও তুমি ভাড়া নেওয়ার পরে কোনো প্রোডাক্ট, যেরকম মনে করো তুমি এখানে ভিতর রেফ্রিজারেটর বা কোনো ইনস্ট্রুমেন্ট লাগবে যার দাম বিরাট বড়, তুমি কি করলে মাসে মাসে ভাড়ার মাধ্যমে সেটাকে নিয়ে নিলে। ঠিক সেমভাবে রেলটেলই ভাড়া দিচ্ছে বিভিন্ন কোম্পানিগুলোকে। রিসেন্টলি একটা কোম্পানি রয়েছে যে কোম্পানি কিন্তু এদের সঙ্গে যুক্ত রয়েছে, এবং এরকম অজস্র কোম্পানির একটি নতুন কোম্পানি যুক্ত হলো। 166 কোটি টাকার একটা ইনফ্লো কন্ট্রাক্ট হলো গোটাটা। এবারে তাদের কন্টিনিউ হয়তো 5 বছর 7 বছর 10 বছরের জন্য কন্ট্রাক্ট থাকবে, যে কারণের জন্য কিন্তু ভালো টাকা পাবে। এদের ক্ষেত্রে স্ট্রং অর্ডার ইনফ্লো এদেরকে একটা বিরাট পজিটিভ জায়গা তৈরি করছে। রিসেন্টলি আজও দেখলাম 4%-এর মতো জাম্প করলো। কিছুই না, এটা একটা বড় টাইমে যখনই ইন্ডিয়ান রেলের ইম্প্রুভমেন্ট হবে, দেখবে সবগুলো কোম্পানি একসঙ্গে কিন্তু ইম্প্রুভ করা শুরু করবে। এরা মোটামুটি বলছে আমরা 20%-এর বেশি অর্ডার ইনফ্লো কিন্তু গত 1 বছরের মধ্যে এসছে, যেটা আমাদেরকে একটা রেকর্ড। এবং ফিউচারে আমরা এটাকে নিয়ে আরও এগোবো। যত টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হবে, ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার ইম্প্রুভমেন্ট হবে, তত কিন্তু আমাদের ডাক পড়বে। আলটিমেটলি ম্যানেজমেন্ট খুব বুলিশ রয়েছে। সো আই থিঙ্ক ইজ আ ভেরি গুড কোম্পানি। তাহলে আমাদের সেকেন্ড কোম্পানি রেলটেল আমাদেরকে একটা ভালো একটা আশার বাণী শুনিয়ে গেল এবং কনস্ট্যান্টলি চালিয়ে চলেছে। খুব হাই গ্রোথ কোম্পানির মধ্যে তৃতীয় যে কোম্পানিটা বলছে, সেই কোম্পানিটা কিন্তু ডাইরেক্টলি রিনিউয়েবল এনার্জি সিস্টেমের গ্রিন এনার্জির উপর কাজ করছে। গ্রিন এনার্জি মানে হাইড্রোজেন এনার্জি হতে পারে, বা এছাড়া সোলার এনার্জি পার্ট হতে পারে। বেসিক্যালি কোম্পানির নাম কি? আইনক্স গ্রিন এনার্জি। আইনক্স গ্রিন এনার্জি দিয়ে, বা নর্মালি আইনক্স ক্লিন এনার্জি, সেটা নেটে সার্চ করলে পাবে আইনক্স গ্রিন এনার্জি। কোম্পানিটা কিন্তু 2022 সালে এনলিস্টেড হয়েছে। ঠিক এইটুকু সময়ের মধ্যে 180%-এর বেশি রিটার্ন দিয়ে দিয়েছে। কোম্পানি দেওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। কোম্পানি কিন্তু বলছিলাম, কোম্পানির পজিটিভনেসের মধ্যে সবচেয়ে বড় একটা যে পজিটিভ ব্যাপার, সেটা হচ্ছে প্রেজেন্ট যে বিজনেসটা নিয়ে কাজ করছে। প্রেজেন্ট বিজনেস নিয়ে কাজ করছে বলতে যে ইমার্জিং মার্কেট, অর্থাৎ এখন রিনিউয়েবল এনার্জির একটা যুগ, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে 2030 সালের মধ্যে 500 গিগাওয়াটের টার্গেট রেখেছে, যে আমরা স্বাবলম্বী হতে চলেছি। এবং 2047 সালে টোটালি জিরো, মানে আমরা জিরো এমিশনের জায়গায় পৌঁছে যাব, 100% রিলায়েবল হয়ে যাব, 100% রিলাই করা শুরু করে দেবো রিনিউয়েবল এনার্জি সিস্টেমের উপরে। তো এই জায়গাতে এগোনোর জন্য এই আইনক্স ক্লিন এনার্জি এগিয়ে এসছে। বলা বাহুল্য, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে অনুদান দিচ্ছে প্রচুর পরিমাণে। প্রেজেন্টলি এরা কি করেছে? অ্যাকুইজিশন করেছে আরেকটা কোম্পানিকে। কোম্পানির নাম হচ্ছে বিনা ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়া। এই যে বিনা ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়া, এই কোম্পানিটাও কিন্তু রিনিউয়েবল এনার্জি সেক্টরের একটা দারুণ কোম্পানি। এই কোম্পানিটার সঙ্গে টাই আপের ফলে 6000 কোটি টাকার একটা বড় ডিল হয়েছে। এর ফলে 1 জিগাওয়াট পর্যন্ত রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটি বেড়ে গেল এই আইনক্স ক্লিন এনার্জির। আর টোটাল অপারেটিং ক্যাপাসিটি, মানে টোটাল রিনিউয়েবল এনার্জি থেকে যে এনার্জিটা উৎপাদিত হবে, তার পরিমাণ হচ্ছে 4 জিগাওয়াট। 4 জিগাওয়াট মানে বিরাট, এবং সেই হিসেবে কোম্পানিটা কিন্তু এগোচ্ছে। বলা বাহুল্য, এই ধরনের কোম্পানিগুলোর ক্ষেত্রে কী হয়, এইগুলোর ভ্যালুয়েশন কিন্তু এখন হাই জায়গায় চলে গেছে, যেটা হয়ে থাকে। এবং 57 এখন প্রাইস টু আর্নিং রেশিও অফ দ্যাট পার্টিকুলার স্টক, যেখানে ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে আমরা 19.5 দেখতে পাচ্ছি। হয়ে থাকে প্রচুর ডিমান্ড বাড়ছে বলে এই ব্যাপারটা হয়ে থাকে। এবার আসছে আমাদের চতুর্থ কোম্পানি দিয়ে। প্রথম কোম্পানি আমরা কোন কোম্পানি বলেছি? প্রথম কোম্পানি ক্রম্পটন গ্রেভসকে নিয়ে কথা বলেছি। সেকেন্ড আমরা রেলটেলকে নিয়ে কথা বলেছি। থার্ড আমরা আইনক্স গ্রিনকে নিয়ে কথা বলেছি, আইনক্স গ্রিন এনার্জি, তাকে কথা বলেছি। 4 নম্বরে আমরা যাব, সেটা হচ্ছে কোচিন শিপওয়ার্ড। কোচিন শিপওয়ার্ড আমরা জানি বন্ধুরা, কোম্পানিটার বেসিক্যালি কাজকর্ম হচ্ছে জাহাজের মেরামত করা, সাবমেরিন তৈরি করা, সাবমেরিন মেনটেন্যান্স করা, পোত মানে যেখানে পোর্টগুলো রয়েছে পোর্টের মেনটেন্যান্স করা, বিভিন্ন রকম ভেসেলসের গুলো তৈরি করা, স্পেশাল কিছু ভেসেলস যেগুলো মানে সিচুয়েশন মানে ডিফেন্সের ক্ষেত্রে লাগে, এমন কিছু কাজ করা। আলটিমেটলি ডিফেন্স সেক্টরের একটা অগ্রণী ভূমিকাতে কোচিন শিপওয়ার্ড রয়েছে। 1000%-এর বেশি রিটার্ন অলরেডি আমাদের দিয়ে দিয়েছে। প্রেজেন্টলি এরা একটা বড় জায়গা নিচ্ছে কেরালা গভর্নমেন্টের কাছ থেকে, এবং সেটা অ্যাপ্রুভ করে দিয়েছে গতকাল রাত্রে। এদের অ্যাপ্রুভের এরিয়াটা হচ্ছে 18.16 একর্স, 18 একরের বেশি জায়গা এরা নিচ্ছে, এবং সেখানে বড় মাপের একটা যাকে বলবো প্ল্যান্ট, মানে যেখানে মেরামতি সংক্রান্ত সমস্ত কাজকর্মগুলো করা সম্ভব হবে। তো সেখান থেকে গুলো নিয়ে এসে প্রসেসিং করে ফাইনালাইজ করা, এই সমস্ত কাজগুলো, মানে এত অর্ডার পেয়েছে, অর্ডারটাকে কাজ করানোর জন্য কেরালা গভর্নমেন্টকে অনুমতি চেয়েছিল, সেটা হয়ে গেছে। টোটাল যে প্রজেক্টটা এখানে ওরা কাজ করবে
কোচিন শিপওয়ার্ড, সেটা হচ্ছে কি টোটাল 5,000 কোটি টাকা কিন্তু ঢালছে এখানে, এবং 2,000-এর বেশি লোকের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে। এই ব্যাপারে কিন্তু কোচিন শিপওয়ার্ড বলেছে, এবং ফিউচার কোচিন শিপওয়ার্ড আরও বাড়বে। আমরা জানি ডিফেন্স সেক্টর এখন একটা বুম জায়গা, এবং অলরেডি বেশ কিছু কোম্পানি ইমপ্রুভ রয়েছে, কিন্তু এটা হাওয়ায় ভাষা কথা নয়। কোম্পানিগুলোর উন্নতি হয়েছে, পরে অবনতি হবে সেটা না, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে কারেকশন। যে কোম্পানিগুলো মোটামুটি প্রফিট দিচ্ছে 100%, সেখানে ইনভেস্টমেন্ট হয়ে কারেন্ট প্রাইস সেখানে 300-400% চলে গেছে। কোচিন শিপওয়ার্ড 1000% রিটার্ন দিয়ে দিয়েছে, যেখানে তার সেলস গ্রোথ ভালো রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এত সেলস গ্রোথ নয়। তার কারণ হচ্ছে ইনভেস্টারদের, যাকে বলবো আমরা প্যানিক, ইনভেস্টারদের মধ্যে এই প্যানিকটা আলটিমেটলি একটা নেগেটিভ কাজ করেছে। নেগেটিভ কাজ বলতে তুমি মনে করে নিয়েছো এই পার্টিকুলার একটা প্রোডাক্টকে, তুমি মনে করো এই পেনটা খুব হাই কোয়ালিটি আছে, পেনটা স্পেশাল পেন, এবং লেখার পেনের যে কালিটা খুব ভালো রয়েছে, এবং যাকে বলা হয় ক্যাপাসিটি ভালো, কোয়ালিটি ভালো, এভরিথিং ইজ ফাইন, মানে অ্যাকোয়ার্ডে খুব ভালো। কিন্তু এটার উপরে যখন আমরা প্যানিক হচ্ছে, মানে এটা আজ 10 টাকা আছে, একদিন 1000 টাকায় পৌঁছবে, এটা তো অবিশ্বাস্য। ঠিক সেই রকম চিন্তা ভাবনা করে ইনভেস্টাররা এর উপরে 10 টাকা দামের পেনটাকে 100 টাকায় টেনে নিয়ে গেছে, এবং 100 থেকে এখন 150-র দিকে যাচ্ছে। কিন্তু অরিজিনালি কোম্পানিটা 10 টাকার ঠিক, ওটা গিয়ে হয়তো 20-25 টাকা ঠিকঠাক দেখা দেবে, 20 টাকাটা আমি 100 টাকায় নিয়ে গেছি। এবারে যখন সেই রেজাল্ট দেখাচ্ছে, রেজাল্ট কিন্তু ভালো রেজাল্ট করছে, আমি যদি ওই প্রাইসটাকে মুছে দিই, ভুলে যাই, তাহলে যদি এর গ্রোথটাকে দেখবো 70%, 82% এবিটাডিতে মার্জিন রাখছে, মানে খুব ভালো। কিন্তু তার মানে যদি যে প্রাইস এখন গেছে সেখানে দেখাতে গেলে 82 দিয়ে হবে না, 800% এবিটা দিয়ে দেখালে তবে তোমার 1000% প্রাইসে দেখাবে, সেটা কিন্তু নয়। এটা কিন্তু মনে রাখতে হবে। ফলে ওই যে কারেকশানটা, সেই কারেকশানের ব্যথাটা কিন্তু সহ্য করতে হবে। এমন হতে পারে ওটা পড়ে গিয়ে প্রায় 60%ও পড়ে যেতে পারে, তার মানে কোম্পানি খারাপ হয়ে গেল, ট্র্যাক হয়ে গেলাম, স্যার বলেছিল, এইগুলো থেকে দূরে আসবে। মনে রাখবে এগুলো কারেকশানটাতে হবেই। আমার 5 নাম্বার শেষ করবো, ইন্টারেস্টিং যে কোম্পানিটা ঘুরে দাঁড়িয়েছে। বেসিক্যালি কী হয়, কোম্পানিগুলো কিন্তু এমন কোম্পানি যেগুলো সাধারণভাবে এগোয়। আমি বলতে শুরু করেছিলাম মনে আছে শুরুতে, যে একটা কোম্পানি, যে কোম্পানি ঘুরে দাঁড়াতে পারে, সে কোম্পানি ভবিষ্যতে কিন্তু লিডার হতে পারে। একদম ঠিক কথা। আজকে যে কোম্পানির কথা বলছি সেটা হচ্ছে বাটা ইন্ডিয়া। বাটা ইন্ডিয়া কিন্তু নতুন করে ঘুরে দাঁড়িয়েছে। একটা সময় মনে আছে, ইনফ্যাক্ট আমি ইনভেস্টারের সময় ছিলাম, কিন্তু আমি কিন্তু এই কোম্পানি থেকে এক্সিট হয়ে গেছি। কারণ হয়েছিল যে সেই মুহূর্তে আমার রিকোয়ারমেন্ট পূর্ণ হয়ে গেছিলো, তাই জন্য আমি এর থেকে আউট হয়ে গেছিলাম। যেটা বক্তব্য সেটা না, বক্তব্যটা হচ্ছে এই কোম্পানিটার মধ্যে স্পেশালিটি যেটা রয়েছে সেটা হচ্ছে কোম্পানি কিন্তু রিসেন্টলি এরা একটা ZBM বলে, ZBM এর উপরে কাজ করছে। ZBM ব্যাপার হচ্ছে যে ব্যাপার সেটা হচ্ছে জিরো বেস ম্যানুফ্যাকচারিং বা জিরো বেস মার্কেন্ডাইজ বলা হয়। জিরো বাই বেস মার্কেন্ডাইজ যে টেকনোলজি, সেটা হচ্ছে কোয়ালিটিটাকে বেটারমেন্ট করার জন্য ওরা কিছু প্রসেস নিয়েছে, যার জন্য 900খানা ওদের যে আউটলেট, সেখানে এই JBMটা ওরা ইমপ্লিমেন্ট করছে। এই জিরো বেস মার্কেন্ডাইজ ইমপ্লিমেন্টেশনের ফলে কোম্পানিগুলোর মধ্যে একটা পজিটিভিটি তৈরি হবে, এবং যে ব্যাপারটাতে বলা হচ্ছে যে এক্সপেন্সটা একসময় প্রচুর বেড়ে গেছিলো, এদের হিউজ লেভেলে আউটলেট, সেখানে খরচের পরিমাণ এত বেশি হয়ে যাওয়ার কারণে কোম্পানিটা কিন্তু পড়ে গেছিলো অনেকটা। আজকে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে এই যে JBM যদি বলি, JBM বেসিক্যালি আমাদের যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেটাকে কিন্তু স্ট্রং করে তুলবে। এটা আলটিমেটলি ফিউচারে গিয়ে এদের একটা পজিটিভ ব্যাপার দেখাবে। কোম্পানির টার্গেট রয়েছে 3000 স্টোরস নতুন করে সারা ভারত জুড়ে তৈরি করার চেষ্টা করছে, এবং লাস্ট কোয়ার্টারের রেজাল্ট দেখেছি আমরা 23% প্রফিট কিন্তু জাম্প করেছে, মানে Q1 FY 2020। তার মানে এই ধরনের কোম্পানি, যে কোম্পানি একটা সময় মনে হয়েছিল আর কিছু নেই, কোম্পানি যা দেওয়ার দিয়ে দিয়েছে। কোম্পানি ফ্ল্যাট ডাউন, এবং ডাউনের মাত্রা এমন অনেকে লসেও পর্যন্ত বুক করে বেরিয়ে গেছে, কারণ হচ্ছে কিছু নেই, কোনো আশা নেই কোম্পানি দেখে মনে হচ্ছিল। এবং ন্যাচারালি যেটা হয়, সেই কোম্পানি কিন্তু আস্তে আস্তে জাম্প করে গেল, কোম্পানি আবার রিভার্স করলো, কোম্পানি যেখানে শেষের জায়গা থেকে শুরু হলো, এগুলোকেই বলে কামব্যাক। আজকের মতো শেষ হচ্ছে এই আশা নিয়ে বা এই কথা নিয়ে, জীবনে সবসময় কামব্যাক করার চেষ্টা করো। হতে পারে আমরা পতন ঘটতে পারে, ধাক্কা লাগতে পারে, আটকে যেতে পারি, আবার আমরা কিন্তু দ্বিতীয়বার করে এগিয়ে যাব, দ্বিতীয়বার করে আমরা তাকাবো, দ্বিতীয়বার করে আমরা নিজেদেরকে তৈরি করে নেব, যাতে আগামী দিনে আমরা আরও আমাদের অতীতের অভিজ্ঞতা নিয়ে এবং বর্তমানে পরিস্থিতিকে নিয়ে একসঙ্গে মোল্ড করে আমরা ফিউচারের রকেট হয়ে যেতে পারি।